জর্জ অরওয়েলের নাম তো আমরা সবাই শুনেছি। আজ আমরা তার লেখা দারুণ একটা ঐতিহাসিক রচনা নিয়ে আলোচনা করব, শুটিং অ্যান এলিফ্যান্ট। ঘটনাটা ১৯২০-এর দশকের ব্রিটিশ শাসিত বার্মার। এটা শুধু একটা হাতি মারার গল্প নয়, বুঝলেন? এটা আসলে সাম্রাজ্যবাদী ক্ষমতার পেছনের অন্ধকার আর মনস্তাত্ত্বিক দিকগুলোর মুখোশ খুলে দেওয়ার একটা দুর্দান্ত দলিল। চলুন গভীরে ঢোকা যাক। একবার ভাবুন তো, পুরো অস্ত্রে সজ্জিত একজন ব্রিটিশ পুলিশ অফিসার, সে কিনা সম্পূর্ণ শান্ত হয়ে যাওয়া একটা প্রাণীকে স্রেফ গুলি করে মারবে। আর কারণটা কি জানেন? শুধু মানুষের হাসির পাত্র হওয়া থেকে নিজেকে বাঁচাতে। পুরো কাহিনীর সবচেয়ে বড় আর জীবন মরণ নির্ধারণকারী প্যারাডক্স বা স্ববিরোধিতা কিন্তু এটাই। ক্ষমতা বাইরে থেকে যতটা শক্ত মনে হয়, ভেতর থেকে কি আসলেই ততটা? এই কাহিনীর প্রথম অংশটার নাম দেওয়া যেতে পারে একটি মারাত্মক তাণ্ডব। শুরুতেই আমরা এমন এক শ্বাসরুদ্ধকর আর ভীতিকর বিপদের মুখোমুখি হই, যা পুরো গল্পের উত্তেজনা বাড়িয়ে দেয় কয়েক গুণ। এখন প্রশ্ন হল, একটা সাধারণ পোষা হাতি হঠাৎ শেকল ছিঁড়ে বাজারের ভেতর এমন তাণ্ডব শুরু করল কেন? আসলে হাতিটা মাস্ট নামের একটা বিশেষ জৈবিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিল। সোজা কথায়, পুরুষ হাতিদের হরমোন লেভেল যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন তারা চরম আক্রমণাত্মক আর একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে তার মাহুতো তাকে খুঁজতে ভুল পথে চলে গিয়েছিল, আর সেই সুযোগেই হাতিটা সোজা শহরে ঢুকে পড়ে। শহরে ঢুকে এই উন্মত্ত হাতিটা কিন্তু রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। একটা বাঁশের কুঁড়েঘর ভেঙে গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে একটা গরুকে মেরে ফেলা, ফলের দোকান তছনছ করা, কিছুই বাদ রাখেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্যটা। একজন দ্রাভিড কুলি বা শ্রমিককে সে একেবারে নির্মমভাবে পিষে মেরে ফেলে। মূল চরিত্র অর্থাৎ আমাদের পুলিশ অফিসার যখন ঘটনাস্থলে পৌঁছান, দৃশ্যটা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। কাদামাটির মধ্যে সেই হতভাগ্য শ্রমিকের মৃতদেহটা পড়েছিল, তার হাত দুটো ক্রুশের মতো ছড়ানো, আর অসহনীয় যন্ত্রণায় তার দাঁতগুলো বেরিয়েছিল। আক্ষরিক অর্থেই একটা বীভৎস দৃশ্য। কাহিনীর দ্বিতীয় অংশে আমরা দেখব সাম্রাজ্যবাদী প্রেক্ষাপট। ১৯২০-র দশকের ব্রিটিশ রাজের আসল ভূরাজনৈতিক পরিবেশটা না বুঝলে এই ঘটনার গভীরতা বোঝাটা আসলে প্রায় অসম্ভব। সে সময়ের লোয়ার বার্মার মৌলমেইন অঞ্চলের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাব ব্রিটিশ সাম্রাজ্য টানা ৩টে যুদ্ধের মাধ্যমে বার্মাকে দখল করে নিয়েছিল আর ব্রিটিশ ভারতের অংশ হিসেবে শাসন করছিল। আর ঠিক এই জায়গাতেই আজকের কাহিনীর মূল পটভূমি। সময়টা এমন যখন ব্রিটিশ উপনিবেশবাদ একদম তার চূড়ান্ত শিখরে। সে সময় বার্মায় ব্রিটিশ ইম্পিরিয়াল পুলিশের অফিসাররাই ছিল দখলদার শক্তির সবচেয়ে বড় প্রতীক। আর এ কারণে স্থানীয় বার্মিজদের মনে ইউরোপীয়দের প্রতি জমেছিল পাহাড় সমান ক্ষোভ আর তিক্ততা। জর্জ অরওয়েল, যিনি নিজেই এই কাহিনীর প্রধান চরিত্র এবং একজন পুলিশ অফিসার, তাকে প্রতিদিন স্থানীয়দের কাছ থেকে চরম অপমান সহ্য করতে হতো। ফুটবল মাঠে তাকে ইচ্ছা করে ল্যাং মারা হতো, এমনকি বৌদ্ধ সন্ন্যাসীরাও রাস্তায় তাকে দেখে উপহাস করত। পরিস্থিতিটা কতটা অস্বস্তিকর বুঝতেই পারছেন। এরপর আসি তৃতীয় অংশে, সাহিত্যিক দ্বন্দ্বের স্তরসমূহ। এই তরুণ অফিসারের ওপর যে কি বিশাল পরিমাণ মানসিক চাপ ছিল, সেটা কিছু সুনির্দিষ্ট দ্বন্দ্ব বা কনফ্লিক্টের মাধ্যমে খুব দারুণভাবে বিশ্লেষণ করা যায়। কাহিনীটা যে শুধু একটা সাধারণ পুলিশের রিপোর্ট থেকে এত গভীর মনস্তাত্ত্বিক সংকটে রূপ নিল, তার পেছনে প্রধানত ৩টে দ্বন্দ্ব কাজ করেছে। প্রথমটা হলো মানুষ বনাম প্রকৃতি, অর্থাৎ একটা দানবীয় উন্মত্ত হাতির সাথে অফিসারের সংঘাত। দ্বিতীয়টা মানুষ বনাম সমাজ। এখানে অফিসার একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের নোংরা কাজগুলোকে ঘৃণা করছেন, আবার বার্মিজদের প্রতি সহানুভূতিশীল হয়েও প্রতিনিয়ত তাদের হাতেই অপমানিত হচ্ছেন। আর তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী দ্বন্দ্বটা হল মানুষ বনাম নিজের সত্তা। এটা মূলত নিজের বিবেক আর লোকলজ্জার ভয়ের মাঝে চলা এক ভয়াবহ মানসিক যুদ্ধ। এবার চরম স্নায়ুচাপের সেই মুহূর্তটার কথা ভাবুন। অফিসার যখন রাইফেল হাতে হাতিটাকে শেষমেশ খুঁজে পেলেন, তখন তিনি রীতিমতো অবাক। হাতিটার সেই উন্মত্ততা আর নেই, সে একেবারে শান্ত হয়ে মাঠে ঘাস খাচ্ছে। কিন্তু আসল বিপদটা হাতির দিক থেকে আসছিল না। তিনি পেছনে ফিরে দেখলেন প্রায় ২,০০০ স্থানীয় মানুষের এক বিশাল ভিড় তাকে ফলো করে সেখানে চলে এসেছে। তারা সবাই একদম শ্বাস আটকে অপেক্ষা করছে এই শ্বেতাঙ্গ অফিসার এখন তার জাদুকরী বন্দুক দিয়ে তাদের একটা দারুণ শো দেখাবে। এখানে আমাদের চতুর্থ অংশ, ক্ষমতার স্ববিরোধিতা।
হাজারো জনতার সামনে দাঁড়িয়ে সেই অফিসারের মনে যে গভীর মনস্তাত্ত্বিক উপলব্ধিটা তৈরি হলো, সেটাই কিন্তু কাহিনীর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অরওয়েলের একটা বিখ্যাত উক্তি এখানে খুব চমৎকারভাবে মিলে যায়। তিনি নিজেকে বর্ণনা করেছিলেন জনতার দ্বারা এদিক ওদিক ধাক্কা খাওয়া এক হাস্যকর পুতুল হিসেবে। একবার পরিস্থিতিটা চিন্তা করুন, একজন শ্বেতাঙ্গ দখলদারের হাতে মারাত্মক একটা অস্ত্র আছে, কাগজে কলমে সেই সবচেয়ে ক্ষমতাবান, অথচ সেই মুহূর্তে নিজের কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তার নেই। সে কার্যত ওই পরাধীন জনতার প্রত্যাশার কাছে জিম্মি হয়ে পড়েছে। একদম অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? সাম্রাজ্যবাদী ক্ষমতার একটা খুব নির্মম সত্য আছে। একদিকে হলো ক্ষমতার মোহ, যেখানে মনে হয় ব্রিটিশ রাজত্ব যেন ধরাছোঁয়ার বাইরের এক সর্বশক্তিমান শক্তি। কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে দেখা যায় একজন অস্ত্রধারী অফিসার শুধুমাত্র স্থানীয়দের কাছে হাস্যের পাত্র হওয়ার আতঙ্কে এমন একটা বর্বর কাজ করতে বাধ্য হচ্ছেন যা তার নিজের বিবেকই সমর্থন করছে না। উপনিবেশবাদের আসল ট্র্যাজেডিটাই হলো এখানে, এটা শোষকের নিজের স্বাধীনতাকে সবচেয়ে বেশি কেড়ে নেয়। আমাদের শেষ অংশ, হাতির প্রতীকী অর্থ। উপনিবেশিক ব্যবস্থার এই চরম ব্যর্থতা আর মানবিক নৈতিকতার বৃহত্তর প্রেক্ষাপটে এই হাতিটা আসলে কিসের প্রতিনিধিত্ব করছে, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। এই হাতিটার আসলে একটা দ্বৈত বা ডাবল প্রতীকী রূপ আছে। প্রথমত, শেকল দিয়ে বেঁধে রাখা এবং পরে ক্ষোভে ফেটে পড়া এই হাতিটা যেন সেই শোষিত, নির্যাতিত আর পরাধীন বার্মিজ জনগণেরই একটা রূপক। আর অন্যদিকে এই বিশাল শক্তিশালী প্রাণীটার মাটিতে লুটিয়ে পড়া এবং তার সেই দীর্ঘস্থায়ী মৃত্যু, এটা যেন খোদ ব্রিটিশ সাম্রাজ্যের সেই অযৌক্তিক, পতনশীল আর নিষ্ঠুর ব্যবস্থার কথা মনে করিয়ে দেয়। অফিসার হাতিটাকে বারবার লক্ষ্য করে গুলি করার পরেও জানেন প্রাণীটার মারা যেতে কতক্ষণ সময় লেগেছিল? পুরো ৩০ মিনিট, হ্যাঁ, পাক্কা আধা ঘণ্টা। প্রাণীটার গা থেকে লাল মখমলের মতো রক্ত ঝরছিল, সে প্রচণ্ড যন্ত্রণায় হাঁপাচ্ছিল, পুরো শরীর কাঁপছিল, কিন্তু সে কিছুতেই মরতে পারছিল না। এই ধীর গতিসম্পন্ন আর চরম যন্ত্রণাদায়ক মৃত্যুটা আসলে ব্রিটিশ সাম্রাজ্যের সেই দীর্ঘস্থায়ী এবং যন্ত্রণাদায়ক পতনেরই একটা ভীষণ শক্তিশালী রূপক। সাম্রাজ্য ঠিক এভাবেই ধুকে ধুকে শেষ হয়েছিল। কাহিনীর একদম শেষে এসে অরওয়েল যে স্বীকারোক্তিটা দিয়েছেন সেটা রীতিমতো হতবাক করে দেবার মতো। তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি হাতিটিকে গুলি করেছিলেন শুধুমাত্র মানুষের চোখে বোকা না সাজার জন্য। ভাবা যায়, এই ভয়ঙ্কর কাজটার পেছনে কোনো ন্যায়বিচার বা আত্মরক্ষার তাগিদ ছিল না, ছিল শুধু একজন ক্ষমতাবান শ্বেতাঙ্গ অফিসারের ভেতরে চরম নিরাপত্তাহীনতা আর মিথ্যা অহংকার। তাহলে শেষমেশ প্রশ্নটা কি দাঁড়ালো? যাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে, তারাই যদি সেই শোষিত মানুষদের প্রত্যাশা দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রিত হয়, তবে প্রকৃত ক্ষমতা আসলে কার হাতে? সাম্রাজ্যবাদের এই অদ্ভুত প্যারাডক্স বা স্ববিরোধিতা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। নিরঙ্কুশ ক্ষমতারও যে কী পরিমাণ মানসিক মূল্য চোকাতে হয়, সেটা মনের ভেতর একটা অমীমাংসিত প্রশ্ন রেখে যায়। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। আশা করি এই গল্পটা আপনাদের নতুন করে ভাবা